है ना। তাহলে এইটা ক গুণ হচ্ছে, আগে ছিল হাফ এম ভি স্কোয়ার, এখন হয়ে গেল 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা ক গুণ হয়ে গেল বলো? না স্যার 9 গুণ। তাহলে 9 ইন্টু 25 225 বলো। তাহলে মেন ফর্মুলা হচ্ছে, গতিশক্তির ফর্মুলা হয় গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগের হোল স্কোয়ার। ঠিক আছে, বেগের হোল স্কোয়ার, সেই জন্য হাফ এম ভি স্কোয়ার লিখেছি। প্রথমে বলা আছে যদি ভি বেগ হয়, এম যদি ভর হয়, গতিশক্তি হবে 25 জুল, সেই জন্য 25 জুল লিখেছি। বলেছে এর বেগটা 3 গুণ করা হয়ে গেছে 3 ভি, তাহলে গতিশক্তি কত হবে? তাহলে হাফ এম 3 ভি স্কোয়ার, তাই না? হাফ এম 3 ভি স্কোয়ার হলো, হয়েছে। তাহলে 3 ভি স্কোয়ার মানে কত? হাফ এম, এটা তারপরে 25 ইন্টু এটা হয়ে গেল। তাহলে চলো 19-এর দাগে রাখা, তড়িৎ থেকে আছে ভোল্ট বিভব। আচ্ছা, এইখানে ধরো আমি বললাম বিভব প্রভেদ, এইগুলো ফর্মুলা গুলো যে লিখে দিচ্ছি, আগেও একদিন লিখে দিয়েছিলাম। বিভব প্রভেদ ভি, প্রবাহ মাত্রা আই, রোধ হলো আর। তাহলে এদের মধ্যে সম্পর্ক আছে ওহমের সূত্র থেকে। কে বলতে পারবে? কে বলতে পারবে বলো? ওহমের হবে সূত্র থেকে ফর্মুলা আছে, বলো। ভি ইকুয়াল টু আই আর, সেটাও তো একটা হয়। হ্যাঁ, ভি ইকুয়াল কিংবা টু আই আর, এই ফর্মুলাটাই হবে, ভি ইকুয়াল টু আই আর। হ্যাঁ, তাহলে আর রোধ চেয়েছে, মানে আর এর মানটা চেয়েছে, আর সমান কি জানো? তাহলে ভি বাই আই। তাহলে এখানে ভি কত দেওয়া আছে? বিভব প্রভেদ 1 দেওয়া আছে। আই কত দেওয়া আছে? যে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলেছে, 1 দেওয়া আছে। তাহলে 1 বাই 1 সমান কত হবে? 1ই হবে। বোঝা গেল? চলো পরেরটা। আচ্ছা, এইখান থেকে আমি একটা ছোট কোশ্চেন ধরি, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণ তোমার দিয়েছে। ধরো কোনো একটা পদার্থের উপরে তুমি ধরো লোহার লোহার নয়, ধরো কোনো একটা পদার্থের উপরে তুমি সোনার প্রলেপ দিবে। কে পড়েছে দেখি নোটটা? সোনার প্রলেপ দিবে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হবে? তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হবে? কে পড়েছে দেখি? কোনো একটা পদার্থের উপর সোনার প্রলেপ দেওয়া হবে, তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হবে? মানে এই যে বলেছে না যে ধাতব লবণের জলীয় দ্রবণ, সেই যে পদার্থটা থাকবে তার ধাতব লবণের জলীয় দ্রবণ লাগতে হবে, ঠিক আছে? তাহলে সেই পদার্থটার নাম কি? সোনার প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়? সুনিতা বলো। পারবে? সোমালিকা বলো। সাবিত্রী। কৌশিক বলো, কৌশিক। কেউ পারবে না? কিষানজিৎ অপশন দিন, বলো। বলছি অপশন দিন একটু। অপশন দেবো, পটাশিয়াম আর্জেন্টা সায়ানাইড, পটাশিয়াম অরো সায়ানাইড। পটাশিয়াম স্যার আর্জেন্টা আর্জেন্টিনা সায়ানাইড। সায়ানাইড। না, পটাশিয়াম আর্জেন্টা পটাশিয়াম। সায়ানাইড হলে রূপোর প্রলেপ দেওয়ার জন্য পটাশিয়াম অরো অরো আর্জেন্টা সায়ানাইড দেওয়া হয়। পটাশিয়াম অরো, পটাশিয়াম অরো পটাশিয়াম অরো অরো সায়ানাইড, ঠিক আছে? পটাশিয়াম অরো সায়ানাইড, কে এ ইউ সি এন হোল টু, কে এ ইউ সি এন হোল টু, আর সেখানে হলো কে এ জি সি এন হোল টু। আচ্ছা, এইখান থেকে একটা লেখে রাখো, এইখান থেকে ছোট শর্ট কোশ্চেন বলছি, যে সুষম ত্বরণে ভিটি লেখচিত্র, মানে ভি এদিকে ভি এদিকে টি,
দেখো ভিটি লেখচিত্রের নতি নতি ত্বরণকে প্রকাশ করে। ভিটি লেখচিত্রের নতি ত্বরণকে প্রকাশ করে। আর যদি দূরত্ব আর সময়ের লেখচিত্র বলে, মানে ডি আর টি, তার নতি দূরত্ব আর সময়, এগুলো খাতাতে লিখে রাখো। এই এখানে ধরো ভিটি দিয়েছে, তোমাকে হয়তো হচ্ছে এ দিতে পারে, কি বলে, মানে সময়, দূরত্ব আর বেগের, দূরত্ব বাই সময়, এটা হয়ে যাবে তোমার বেগের, ঠিক আছে, বা সরণ বাই সময়। নতিকে বেগের বলা হয়, এর নতিটাকে বলা হয় বেগ, আর ওর নতিকে বলা হয় ত্বরণ। এবারে দেখো বলেছে কোনটি সঠিক নয়। ধরো এর ধনাত্মক নতি ত্বরণকে নির্দেশ করে, আমি জানি ভি আর টি এর নতি ত্বরণকে নির্দেশ করে, এটা সঠিক। ভিটি লেখচিত্রের নতি ধ্রুবক হয়, মানে ভি বাই টি এর লেখচিত্র তুমি যদি 5টা মান নাও, সবের ক্ষেত্রে একই মান আছে, তাহলে এটাও ধ্রুবক। এই যে ভি আর টি এর লেখচিত্র যদি সুষম বেগে চলে, সুষম ত্বরণে, তাহলে এরকম হবে মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। তার মানে কখনো বক্ররেখা হবে না, হয়ে গেল। আর বলেছে যে এর যদি ক্ষেত্রফলটাকে বলা হয়, এর নতি গেল, আর একটা হয় এর ক্ষেত্রফল, ভি ইন্টু টি, বেগ ইন্টু সময়, এটাকে বলা হয় সরণ, ঠিক আছে। ক্ষেত্রফল দ্বারা প্রকাশ করা হয় সরণ। তাহলে তোমরা লিখবে, এখানে লিখে রাখো খাতাতে, বেগ ও সময়ের লেখচিত্র, বেগ ও সময় লেখচিত্র দিয়ে যে ভি আর টি লেখো, লিখেছো, দিয়ে লেখো বেগ সময় লেখচিত্র নতি প্রকাশ করে ত্বরণকে, ক্ষেত্রফল প্রকাশ করে সরণকে। লেখচিত্রটির ক্ষেত্রটি সরণকে। আর দূরত্ব সময়ের লেখচিত্র, দূরত্ব ইন্টু সময়ের লেখচিত্র, এর বেগ নতি প্রকাশ করবে বেগকে, ঠিক আছে। আর দূরত্ব ইন্টু সময়, দূরত্ব ইন্টু সময় কোনো কিছুকে প্রকাশ হয় না, কোনো আমরা বের করতে পারবো না দূরত্ব ইন্টু সময়ের মান কোনো কিছু, তাহলে শুধু নতিটাই লিখে রাখো, ঠিক আছে। বেগ ইন্টু সরণ আর দূরত্ব ইন্টু সরণ। নেক্সট, আচ্ছা দেখো এইটা দেখো, আচ্ছা আমি শুধু অঙ্কগুলো করে দিই, বুঝতে পেরেছি। দেখো এগুলো কিন্তু সবই করানো কোশ্চেন। যে সমান্তরাল ভাবে আলোক রশ্মি পড়ছে, তাহলে কোথায় হবে, একটা বিন্দুতে মিলিত হবে, তাই না, উত্তর লেন্সের ক্ষেত্রে। চলো এইটা করো। বলছে 40 ফোকাস সেন্টিমিটার দূরত্বে একটি উত্তর লেন্সের বাম দিকে, মানে উত্তর লেন্সের এরকমটা ছবি আঁকলাম, তার ফোকাল লেন্থটা হচ্ছে 40 সেন্টিমিটার, মানে এখান থেকে এটা হচ্ছে 40, এটাও 40 হবে। বলছে বাম দিকে 80 সেন্টিমিটার দূরে, মানে এইরকম জায়গাতে একটা বস্তু আছে, মানে সমান দূরত্বে, আরো 40 দূরত্বে, তাহলে এটা যদি F1 হয়, এটা কোন হবে, 2F1 এ হবে, তাই না। তাহলে বলো দেখি 2F1 এ বস্তুকে রাখলে কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয়, 2F1 এ বস্তুকে রাখলে কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হয় বলো, কে বলতে পারবে। লেন্সের 2F এ রাখলে বস্তু কোথায় তৈরি হবে, এইদিকে, আরে 2F2 তে তৈরি হবে। তার মানে এটাও তো সেই 40, এটাও 40, 80। তোমাদেরকে মানে আমি এত লেন্সটা পড়ালাম যে 2 দিন আগে, হ্যাঁ, মানে আমি বেকার খাটছি, বুঝতে পেরেছেন, পুরোটা যেটা বুঝলাম, যে এখানে 80 সেন্টিমিটার দূরে একটা আছে, মানে কি লেন্সের ফোকাস দৈর্ঘ্য F1টা হলো 40, তাহলে আরো 40, তাহলে 2F দূরত্বে রেখেছে বস্তুকে। 2F এ রাখলে বস্তু কোথায় তৈরি হয়, 2F তেই তৈরি হয়, তাহলে এটাও তো 40, তাহলে এদিকেও 40 হবে। তাহলে পর্দাটি লেন্স থেকে 80 সেন্টিমিটার দূরে স্থাপন করতে হবে, হয়ে গেল। মনে পড়ছে ছবিটা কারু, এটা F1, এটা 2F1, এটা F2, 2F2। যখন বস্তুকে এরকম রাখবো, সমান্তরাল গেল, কোনটা কোথা দিয়ে যাবে, F2 ফোকাস দিয়ে। দিয়ে যাবে। যখন এইটা দিয়ে গেল, তাহলে কোনটা দিয়ে যাবে, কোথায় তৈরি হলো ছবিটা, F2 তে তৈরি হলো, সদ হয়, অবশিষ্ট হয়, সমান আকৃতির হয়, আর 2F2 তে তৈরি। পড়েছি না পড়িনি বলো দেখি। আমি মনে করলাম তোমরা অঙ্কটা ধরতে পারলে না, ঠিক আছে,
কিন্তু আমি তো বলে দিলাম যে 2F1 এ তৈরি হয়, তাহলে কোথায় তৈরি হবে এইটুকু তো তোমাদের বলা যায় যে স্যার 2F এ তৈরি হবে, তাহলে এখান থেকে 2F এর যা দূরত্ব এদিকেও তাই দূরত্ব হবে, তাহলে এই দিকটা যদি 80 সেন্টিমিটারের দূরত্ব হয় তাহলে 80তেই তৈরি হবে। বেকার বেকার সব বেকার। এই যে দেখো গেল, এগুলো কিন্তু সবই সেই হচ্ছে তড়িৎ প্রবাহ চ্যাপ্টারটা থেকে, মানে তড়িৎ প্রবাহ বলছি যেটাকে তড়িতের কি যেন রাসায়নিক বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার, ঠিক আছে। যে কোনো লোহার উপর কার পাতলা প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এই পদ্ধতিটিকে কি বলা হয়, গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন। চলো পরেরটা, আটের দাগ বলছে একটি তরঙ্গ দৈর্ঘ্য এত, গতিবেগ হলে কম্পাঙ্ক কত। তাহলে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য আর বেগের মধ্যে কি সম্পর্ক, কে বলতে পারবে? এফ ল্যামডা ভি, কে বলতে পারবে? আর ভি ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা হয়, যে বেগ সমান তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক সমান কত হবে, এফ সমান কত হবে না, ভি বাই ল্যামডা হবে। বেগের মানটা কত দেওয়া আছে, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, বাই কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য দেখা যাচ্ছে যে 600 মিটার। তো আমি কি করলাম এইখান থেকে 3টে শূন্য বের করে নিলাম, তাহলে এখানে আর কটা পড়ে থাকবে, 10⁵ পড়ে থাকবে। মোট 8টা 10 ছিল, তার মধ্যে 3টে 10 এদিকে নিয়ে নিলাম, কারণ কি আমি কাটাকাটি করবো বলি, এটা 6 5, তাহলে 5 ইন্টু 10⁻, ওহো এটা ন্যানোমিটারে দেওয়া আছে স্যার, আমি মিটারে দেখেছি, এটাকে ন্যানোমিটার থেকে আবার মিটারে নিয়ে আসতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, 10⁻⁹, তাহলে এটা 10⁵ ছিল, আবার নিচে 10⁻⁹, 10⁻⁹ যখন উপরে উঠে যাবে +9 হয়ে যাবে, তাহলে 5 ইন্টু 10⁻। কিন্তু এই জিনিসটা আমার তো মনে পড়ছে যে আমি আগেও তোমাদেরকে বলেছি, তাহলে বলে দেওয়ার পরও ফর্মুলা কেন মনে আসছে না তোমাদের? চলো আর একবার বোঝাচ্ছি, যে এফ ভি সমান হয় এফ ল্যামডা, যে তরঙ্গের বেগ সমান তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক, তাহলে এফ সমান ভি বাই ল্যামডা। ভি এর মান, ভি মানে যে বেগ কত দেওয়া আছে, বেগটা কত দেওয়া আছে না, দেওয়া আছে 3 ইন্টু 10⁸, এখানে লিখলাম, বাই এটা এত ন্যানোমিটার আছে, ন্যানোমিটার থেকে মিটারকে করতে গেলে -9 দিয়ে আরো গুণ করতে হবে, তাহলে এখানে -9 লিখেছি, তাহলে এখানে কাটা, আর এখানে 600টাকে কাটানোর জন্য আমি এখান থেকে বের করে নিলাম 3টে শূন্য, তাহলে 5টা বাকি থাকলো, এখানে 10⁵ থাকলো, তাহলে মানে এইখানে দেখো 10⁵ উপরে আছে, নিচে আছে 10⁻⁹, এটা তো ভাগ আকারে আছে, যখন আমরা গুণ আকারে লিখবো তখন 10⁻⁹ উপরে উঠে যাবে, এবারে 9 আর 5 যোগ করলে 10⁻14 হয়ে যাবে, ঠিক আছে। তাড়াতাড়ি করো, পরেরটা দেখো, বলেছে একটি যৌগের আণবিক ভর হলো 63, বলেছে একটি হাইড্রোজেন পরমাণু আছে আর 3টি অক্সিজেন পরমাণু আছে, তাই না? তাহলে তার মৌলটির, তবে অবশ্যই যদি এতে একটি হাইড্রোজেন পরমাণু 3টি অক্সিজেন পরমাণু থাকে, তবে অবশিষ্ট মৌলটির পারমাণবিক ভর কত হবে। তার মানে আরো কিছু একটা আছে নিশ্চয়ই,
তাহলে তুমি বলো দেখি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হচ্ছে? এক, একটা আছে এখন। অক্সিজেন 16 × 3, তার মানে 48 প্লাস 1, সামনের দিকে 1 আছে, তাহলে টোটাল হয়ে গেল 49। আমার টোটাল পারমাণবিক ভর কত দেওয়া আছে? টোটাল কত দেওয়া আছে বলো? আণবিক ভর পারমাণবিক ভর কম বেশি একই, 63। বাকি থাকলো কত? আমাদের ক্যালকুলেশনে বেরোলো কত? কারণ বলেছে না একটি হাইড্রোজেন পরমাণু এবং 3টি অক্সিজেন পরমাণু আছে, তাহলে একটা এইচ আছে আর 3টে অক্সিজেন আছে। এইচ এর তো আমরা জানি 1, সেই জন্য 1 হলো। অক্সিজেনের 16 × 3 48 হলো, তাহলে 48 প্লাস 1 49 হলো। টোটাল দেওয়া আছে 63, তার থেকে 49 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকবে? 14। তাহলে যে অবশিষ্ট যে মৌলটা আছে তার আণবিক ভর হয়ে গেল। বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না বলো? আগের দিন তোমাদেরকে আমি এগুলো করতে দিয়েছিলাম, কিছুগুলো আণবিক ভর বের করানো শিখিয়েছিলাম? না তো স্যার। শেখায়নি? আণবিক ভর বের করানো শেখায়নি? NH3 এর আণবিক ভর কত হবে? NH3 কত হবে? N হয় 14, ঠিক আছে, আর H একটা কিন্তু 3টে আছে, সেই জন্য 3 × 1, 14 প্লাস 3 17। ধরো আমি বললাম H2SO4 এর আণবিক ভর কত হয়? H2SO4 এর আণবিক ভর কত হয়? কে বলতে পারবে দেখি? H হচ্ছে 1 কিন্তু দুটো আছে, ইন্টু 2। সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেন হয় 16 কিন্তু 4টে আছে তাই 4, তাহলে 2 প্লাস 32 প্লাস 64 কত হবে? তাহলে কত হচ্ছে জানো এটা? 34 আর এটা 98। 98। আগের দিন করালাম মনে হচ্ছে, এটা কাদেরকে করালাম? তোমাদেরকে ছাড়া তো আর কাউকে পড়াই না রে। ভর সংখ্যা আর পারমাণবিক ভর এগুলো হয়েছিল তো। এইটাই তো, একই তো। কিন্তু না এরকম না বার করিনি। ভর সংখ্যা কি? ভর সংখ্যা সেটা তো তুমি পরমাণু মডেলে ইয়ের কথা বলছো, কি বলে যেন, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, সেটার কথা বলছো, সেগুলো এটা না? হয়েছিল তো। এটাও হয়েছে। চলো, এটা করেছো সবাই, খাতায় করেছো? হ্যাঁ স্যার। এই যে টাইপের কোশ্চেন গুলো খাতায় কপি করবে, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়াগুলো, যে কপার সালফেটের জলীয় দ্রবণে লোহাকে ডুবিয়ে রাখলে এই দ্রবণের রং নীল হয়ে যায় কেন? কপার সালফেট মানে CuSO4 প্লাস লোহা মানে আয়রন, তাহলে FeSO4 হয়ে যাবে আর Cu-টা আলাদা হয়ে যাবে। এই যে ফেরাস সালফেটে যে এটা হয়, এটাই হচ্ছে নীল বর্ণ ধারণ করে, ঠিক আছে? আয়রন, এই যে ফেরাস সালফেট বা আয়রন সালফেট যেটা বলে, কপার সালফেট ফেরাস সালফেটে রূপান্তরিত হয় প্লাস কপারকে মুক্ত করে দেয়, ঠিক আছে? এবার এই রং হচ্ছে নীল রং। তবে কি তুমি শুধু এই টু লাইনটা লিখে রাখো, যদি বিক্রিয়াটা লিখতে পারো তো লিখে রাখবে। প্রত্যেকটা সেট থেকে এইগুলো যে কোনটা কি করলে, ঠিক আছে না, এইগুলোর মধ্যে কমন পেয়ে যাবে তুমি। নেক্সট, এই যে সক্রিয়তা সিরিজ করিয়েছিলাম আগের দিন, সক্রিয়তা ধাতু কোনটাকে আর উপরে থাকে করেছিলাম না করাইনি? বলো, সক্রিয়তা ধাতু দেখায়নি? এটা লেখা স্যার রাখো, এগুলো করেছি। নোটেও আছে। সক্রিয়তা শ্রেণী লিখে রাখো, সক্রিয়তা শ্রেণী। দাঁড়াও, আমি পিডিএফ বেকার নোটটা কেন লাগবো, আমি পিডিএফ ওপেন করি। কোন গ্রুপে পাঠিয়েছি বলো তো? কোন গ্রুপে পাঠালাম? কেডিকে অল। তাহলে সবের অলেই পাঠিয়েছি। তোমাদেরকে একটু করে বলছি, নাহলে তোমরা বলবে স্যার হয়তো
এমনি বলে যাচ্ছে। এটা চলো করো ততক্ষণ। কারো সিরিজটা মনে আছে বলো? প্রথমে থাকে কি বলো দেখি? প্রথমে থাকে কি, মানে ধাতুকে সর্বোচ্চ স্থানে রাখতে। প্রথমে তো পটাশিয়াম থাকবে, তারপরে তো ক্যালসিয়াম থাকবে, তারপরে তো সোডিয়াম থাকবে। তো এইগুলোর মধ্যে বলেছে, বুঝতে পেরেছো? এইগুলোর মধ্যে বলেছে বলে সোডিয়াম হয়েছে। প্রথমে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে জিঙ্ক, তারপরে হচ্ছে আয়রন। পটাশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, 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 টিন। টিন, 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 তারপরে হাইড্রোজেন, টিন, হাইড্রোজেন, তারপরে তো ওই যে এইটা কপার, পারদ, আর হচ্ছে ইউ, মানে রূপো আর সোনা সবার নিচে। ঠিক আছে? কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আরো একটা আছে, আরো একটা আছে। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, আয়রন, টিন, লেড। টিনের পরে লেড আছে, টিন, টিন, টিন কোথায়? এসএন, এসএন এর পরে টিবিএস, এসএন এর পরে টিবিএস। পটাশিয়ামের পর সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম হবে। তাই কি? প্রথমে তো কে থাকার কথা? প্রথমে কেই থাকবে, তারপরে সোডিয়াম থাকবে, তারপরে ক্যালসিয়াম থাকবে। বইটা দেখে বলো দেখি। আমি বই দেখেই বলছি স্যার। এইখানে এন হবে, হুম হুম, এনএ হবে, তারপরে সিএ হবে। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। মানে তুমি সক্রিয়তা সিরিজটা বলছো না পর্যায় সারণীর সিরিজটা সক্রিয়তা, বলছো? সক্রিয়তা সিরিজটাই বলছি আমি। দাঁড়ান, তারপর আমি একবার দেখে নিই বইটা একবার। ক্লাস 10 এর বইটা বের করতে হবে, ধাতু বিদ্যা। ক্লাস 10 এর গাইড থেকে গেলে পরে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম লেখা আছে তো। তোমার বইয়ের ছবিটা পাঠাও দেখি। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, বুঝতে পেরেছো? তুমি বইটাতে দেখবে একটু, মানে এই সিরিজটা মনে হয় মুখস্থ ছিল, বুঝতে পেরেছো? মুখস্থ আছে, হাইড্রোজেন পর্যন্ত মুখস্থ আছে। এগুলো, তোমার লেখা শুনতে পাচ্ছ? তুমি পেয়েছো কোনো তোমার বইতে? ওটা হচ্ছে আমি বই থেকেই পড়ে কোনোদিনও খাতায় লিখেছিলাম, তো খাতাতে আমার ওরকম লেখা আছে, ওই জন্য আমি আপনাকে বললাম। দেখবে দেখি একবার তাহলে। ঠিক আছে? আমি পরে দেখে নেবো বইতে হ্যাঁ আছে দেখে নাকি। নেবো। ঠিক আছে, দেখো তবে আপাতত এটা লিখে রাখো। তাহলে তুমি দেখো এইখানে গোল্ড হচ্ছে এই যেটা, কোথায় গেল? এই যে এ ইউ, এ হচ্ছে সোনা, আর এ হচ্ছে রূপো, এ হচ্ছে পারদ, এ হচ্ছে তামা। তাহলে সব থেকে উপরে কে থাকছে এদের মধ্যে? এই যে সোডিয়াম, এইগুলোর মধ্যে হচ্ছে সোডিয়াম, তাই না? তাহলে এটাকে যদি আমাকে সাজাতে বলতো, তাহলে প্রথম থাকতো সোডিয়াম, তারপরে কে হতো বলো দেখি? কপার, তারপরে কে হতো বলো দেখি?
তারপরে কি হতো বলো, কে বলতে পারবে? সিলভার, এজি, তারপর লাস্টে হতো সোনা। ঠিক আছে, সক্রিয়তা সোনা মানে ইলেকট্রন বর্জনের প্রবণতা। তাহলে ইলেকট্রনের বর্জনের প্রবণতাটা তাহলে কার সব থেকে কম হচ্ছে, কার কার কম হলো, কে বলতে পারবে? সোনার। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, আচ্ছা কার্বন পরমাণুর, এটা কিন্তু অনেকগুলো সেটে পেয়েছি কোশ্চেনটা, যে একটি কার্বনের বৈশিষ্ট্যকরণে অন্য কোনো মৌলের সঙ্গে যে গঠন তৈরি করে তাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম, শৃঙ্খল। বুঝেছে? আচ্ছা, লেন্সের কোন অংশের মধ্যে দিয়ে আলোকরশ্মি গেলে কোনরূপ বিচ্যুতি ঘটে না? মানে ধরো এটা একটা লেন্স, তাহলে এইটা কি এরকম গেলে একদম সোজা চলে যায় না, কোনরূপ পরিবর্তন হয় না পথ, এটাকে কি বলা হয়? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। অবতল লেন্সে অবতল দর্পণে কোন বিন্দুকে মুখ্য ফোকাস বলা হয়? যেখানে একটা জায়গাতে জড়ো হয়ে যায় সবকিছু। দেখো অপস্থিত হচ্ছে বলে মনে হয় তো অবতল দর্পণে হবে না, ঠিক আছে না? প্রধান অক্ষকে ছেদ করে তা না, সি দর্পণ তলটি যে বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করে না, প্রতিফলনের পরে যে বিন্দু থেকে অভিষ্ঠিত হয়। ঠিক আছে, এটা হয়ে গেল, এটাও হবে না। লাইট থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন দিচ্ছে। আচ্ছা পরেরটা, এই যে দেখো এইখানটাতে 19 দাগ বলতে দুটি গ্রহের ব্যাসার্ধ সমান। বলছে গ্রহ এ গ্রহ এ গ্রহ ভর হলো বি গ্রহের ভরের দ্বিগুণ। মানে ধরো এর যদি আমি এমটাকে এক্স ধরি, বি এর এমটা কি হয়ে যাবে? বি এর এম হয়ে যাবে, এর হবে 2x, এর হবে x, বি এর ভরের দ্বিগুণ বলেছে। বলেছে এই গ্রহ এ ও গ্রহ বি এর অভিকর্ষ ত্বরণের মানের অনুপাত কত হয়? তুমি মনে রাখবে জি প্রপোর্শনাল টু এম, ভরের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর এর হচ্ছে ব্যাসার্ধের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধ, মানে এটা এটা অভিকর্ষ ত্বরণটাও। তাহলে এখানে কি হলো, তাহলে যদি ব্যাসার্ধের ভরের সঙ্গে যদি প্রপোর্শনাল হয়, ভরের সঙ্গে যদি প্রপোর্শনাল হয়, তাহলে আমরা কি করব? প্রথমে একটা 2, তারপর একটা 1, মানে যে রেশিওতে আছে সেই রেশিওতেই থাকবে, হ্যাঁ কি না বলো? তাহলে ভরের সঙ্গে যদি প্রপোর্শনাল থাকে, তাহলে এম এর যা ভরের অনুপাত যা থাকবে, অভিকর্ষ ত্বরণের অনুপাতও তাই হবে। তাহলে ভরের অনুপাত কত? 2:1। তাহলে অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? 2:1। বলো, কার কোনো ডাউট থাকলে নাকি বলো তাড়াতাড়ি বলো, কি বলছো বলো। স্যার ওই সিরিজটা পাঠিয়েছে, ওটা একটু দেখে নেবেন। আমি দেখো তোমাদের গ্রুপে আমি বাংলা মিডিয়ামের বইটা পাঠিয়েছি, দেখে বইটা হয়েছে। পরেরটা, তারপরে অঙ্ক কোথায় লেখা আছে? এই যে এটা তো হচ্ছে নিউটনের গতিসূত্র থেকে দেওয়া আছে, যে ভর হচ্ছে জাড্যের সমানুপাতিক। আর অঙ্ক কোথায়? আচ্ছা এইখানে একটা দিয়েছে দেখো, একের দাগেরটাতে বলছে একটি 40 কিমি পার আওয়ার গতিবেগে একটি চলমান একটি গাড়ির গতিবেগ সময় লেখচিত্র এক্স অক্ষের সমান্তরালে একটি সরলরেখা দ্বারা নির্দেশিত হয়। গতিবেগ সময় লেখচিত্র, এটা বেগ, এটা বেগ সমান, বলছে সময় লেখচিত্র হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, মানে এইভাবে বলেছে। তারপর বলছে টি 0 থেকে টি 3 পর্যন্ত
টি ইকুয়াল টু 0 এখানে ধরলাম, এখানে টি ইকুয়াল টু 3 ধরলাম, 1 2 এখানে 3। আচ্ছা, 3 লেখচিত্র এবং সময় অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা কি হবে? তাহলে দেখো, প্রথম কথা একটু আগেই বললাম, বেগ আর সময়ের লেখচিত্রের ক্ষেত্রফল থেকে কি পাই আমরা? বেগ আর সময়ের লেখচিত্রের ক্ষেত্রফল থেকে কি পাই আমরা, বলা দেখি, কে বলতে পারো? বেগ ও সময় ক্ষেত্রফল তো লেখচিত্রের সরণকে ক্ষেত্রফল থেকে সরণ পাই, সরণ। তার মানে দেখো, এ তো গড় দুটি তো হবে না, এও গতিবেগ হবে না, ত্বরণ হবে না, সরণ আছে। আমি ক্যালকুলেশন পরে আসছি, আগে আমি জানবো বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে কি পাই না সরণ পাই। কেন বলা দেখি? দেখো, বেগ ইনটু সময়, ক্ষেত্রফল মানে কি, যে এই দিকটা উপর দিকটা বেগ বোঝাচ্ছে, এই দিকটা সময় বোঝাচ্ছে, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি সময়, প্রস্থ যদি বেগ হয়, বেগ ইনটু সময়। আবার বেগ সমান কি জানি, সরণ বাই সময়। তাহলে ইনটু সময়, সময় সময় কাটলো, কি পড়ে থাকবে, সরণ পড়ে থাকবে। তাহলে বেগ সময়ের লেখচিত্রের ক্ষেত্রফল থেকে আমরা কি পাবো, সরণ। তাহলে গড় দ্বিতীয় হবে না, গড় বেগ হবে না, এটা হবে সরণ। এবারে বলেছে কি পাবো না 3 ঘন্টা, এই যে T0 থেকে T3 কত ঘন্টা আছে, 3 ঘন্টা, যে 3 ঘন্টায় গাড়ির সরণ কত হবে, এই হলো ব্যাপার। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু তোমাদের। এইখানটাতে দেখো 3-এর দাগের কোশ্চেনটা বলেছে, আই পরিমাণ তড়িৎবাহী একটি সলিনয়েডের কারণে চৌম্বক ক্ষেত্র হলো বি। সলিনয়েড কি জানো তোমরা, কে বলতে পারো সলিনয়েড কি? সলিনয়েড মানে হচ্ছে, ধরো এরকম একটা কাঁচা লোহার দণ্ড রেখেছে, বুঝতে পেরেছো, সেখান থেকে তুমি এরকম তামার তারকে এরকম জুড়িয়ে দিচ্ছ, দিয়ে এই যে তারের যে দুটো প্রান্ত আছে সেটাকে তুমি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিচ্ছ। যখনই ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিবে, এইটা কিন্তু, এই যে এটা তো লোহার দণ্ড ছিল, এটা তখন হয়ে যাবে চুম্বক। এইটাকে আমরা বলবো তড়িৎ চুম্বক, মানে তড়িতের সাহায্যে চুম্বক সৃষ্টি করছি, তাই তড়িৎ চুম্বক। সলিনয়েড হচ্ছে একটা তড়িৎ চুম্বকের উদাহরণ। তাহলে যখন তড়িৎদের পরিবহনটা অর্ধেক করা হবে, আচ্ছা, এর যে চুম্বকত্ব কার কার উপর নির্ভর করবে না, প্রথম পাক সংখ্যার উপর। তুমি যত বেশি পাক দিবে, তার চুম্বকটা তত শক্তিশালী হবে, বোঝা গেছে? আর কি না, প্রবাহ মাত্রা আয়ের উপর, যত ভোল্টেজ, ধরো এখানে তুমি একবার 2 ভোল্টে দিয়েছো, একবার 10 ভোল্ট দিয়েছো, যদিও 2 ভোল্ট 10 ভোল্টটা অনেক কম তড়িৎ উৎপন্ন, মানে কম চুম্বকত্বটা সৃষ্টি হবে, তো হবেই। তো সেইখানটাতে যত ভোল্টটা বাড়াবো, বিভবটা বাড়াবো, কারেন্টটা বাড়তে থাকবে। তাহলে কারেন্টটা বাড়লেই এই চুম্বকত্ব বাড়তে থাকবে। তাহলে আমাকে বলেছে যা তড়িৎ ছিল তাকে অর্ধেক করে দিলাম, তাহলে চুম্বকত্ব কি হবে, অর্ধেক হয়ে যাবে। এগুলোর সঙ্গে সব ডাইরেক্টলি প্রপোর্শনাল, যে পাক সংখ্যার সঙ্গেও প্রপোর্শনাল হয়, আর চুম্বকত্বের মানে তড়িৎ প্রবাহের সঙ্গেও সব প্রপোর্শনাল হয়। তাহলে অর্ধেক মানে কত, আগে ছিল বি, এখন হয়ে যাবে B/2। কি বললাম, বোঝা গেছে? এই যে কথাগুলো বললাম, তাহলে লিখে রাখো, তড়িৎ চুম্বকে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র তার পাক সংখ্যার সঙ্গে সমানুপাতিক, আর উৎপন্ন তড়িৎ বলছি, যে ওর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। দেখো, ব্যাপারটা হচ্ছে তোমাদের কঠিন লাগবেই, মানে লাগাটা স্বাভাবিক, কারণ তোমরা হচ্ছে ধরো অনেক দিন পর আবার সেই লেভেলের সায়েন্স পড়তে হচ্ছে। ধরো এই যে জিনিসগুলো, এগুলো তো ক্লাস 10-এর বইটা পড়লে হয়ে যাবে, হবে না নয় এমন কথা না, কিন্তু তোমরা এইচএস এর পরে, ধর মাধ্যমিকের পরে 2 বছর এইচএস 11-12, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে অনেকে মাস্টার ডিগ্রি করেছো, এই করার পর 5-6 বছর পরে যখন আবার ঢুকছো, তখন অবভিয়াসলি কঠিন লাগবে। কঠিন লাগবে নয় এমনটা নয়, কিন্তু যদি আমি কোনোদিন আগে তোমাদেরকে বলে রেখে থাকি, তার মধ্যে তোমাকে 10% হলেও চেষ্টা করতে হবে ওর কাছাকাছি উত্তর দেওয়ার। আমি মানলাম তুমি উত্তরটা একদম সঠিক দিতে পারলে না, কিন্তু 10% কাছাকাছি উত্তর দাও। একদম নিশ্চুপ থাকাটা কিন্তু বাজে জিনিস, মানে প্রিপারেশন হচ্ছে না তার। আর কি অঙ্ক থাকলে বলো। এই যে বোরের পরমাণু মডেল দেখবে, তোমাদের অভিজিৎ স্যার একদিন পরমাণু পাঠিয়েছিলেন, সেটাকে সেখানে লেখা ছিল এগুলো। তো আমার নোটটাতেও কিছুটা মনে হয় এই নোটে লেখা নেই, যেটা সেকেন্ড নোট আছে সেখানে আছে। বোরের পরমাণু মডেলগুলি ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে কোন কক্ষপথে ঘোরে, কিছু নির্দিষ্ট নামে পরিচিত কক্ষ, এই কক্ষগুলোর নাম কি, কে বলতে পারবে? এই কক্ষগুলোর নাম কি? KLMN, KLMN। KLMN, ঠিক আছে। আচ্ছা, কে কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত থাকতে পারবে?
দুটি। হ্যাঁ, কারণ 2 ইন্টু 1 স্কোয়ার, এল কক্ষে কত থাকবে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8টি। এম কক্ষে কত থাকবে 2 ইন্টু 3 স্কোয়ার মানে 18। এন কক্ষে কত থাকবে 2 ইন্টু 4 স্কোয়ার মানে 32। সর্বোচ্চ কক্ষ বলে থাকতে পারবে। তাহলে ফর্মুলাটা কি না 2n স্কোয়ার। তাহলে এন এর মান কে এর জন্য 1, এল এর জন্য 2, এম এর জন্য 3, এন এর জন্য 4। ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, আচ্ছা এ হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তর, আর যে বেশি সে হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর। যখন সর্বনিম্ন থেকে সর্বোচ্চতে যাব তখন সে কি করবে বলো দেখি, তড়িৎটা মানে ওই শক্তিটা শোষণ করবে। আর যখন উপর থেকে নিচে আসবে ইলেকট্রনটা তখন বর্জন করবে। এটা মাথায় রাখবে। ঠিক আছে। এইখানটা একটা কোশ্চেন এটাও বলে দিই, গরমের দিনে এটি ঠান্ডা গ্লাসে বাইরের পৃষ্ঠে জলের ফোঁটাগুলি যেভাবে তৈরি হয় সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করে কি কি বলতে পারবে? ওই যে তুমি দেখেছো তো, এই যে ধরো ফ্রিজ থেকে একটা জল বোতল বের করবে, তার গায়ে দেখবে এরকম কিছুক্ষণ পর পর এরকম জলের দানা হয়ে গেছে, কেন বলো দেখি, কেন বলো দেখি, কে বলতে পারে? সে বোতলটা তো আর ফুটো নেই যে জলটা বেরিয়ে চলে যাচ্ছে, কারণ এর যে চারপাশে যে বায়ুটা আছে, এর তো ফ্রিজে ঠান্ডা ছিল, মানে ধরো যদি বরফে রাখা থাকে 0 ডিগ্রিতে ছিল, নাহলে ধরো ধরো আরো ঠান্ডা মানে 2-3 হয়তো আছে আরো। ঠিক আছে না? এবার যখন এর চারপাশের যে জলকণাগুলো আছে সেগুলো যখন এই বোতলের সংস্পর্শে আসবে না, সে তখন ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেল সে তো আছে কিসে, বাষ্প আছে, বাষ্প আকারে আছে। বাষ্প থেকে সে হয়ে যাবে তরল, সেটাকে কি বলা হয়? বাষ্প থেকে তরলে আসার পদ্ধতিকে কি বলা হয়? ঘনীভবন। ঘনীভবন। তাহলে এটা একটু লিখে রাখো, কঠিন, তরল, বাষ্প। দেখি কার কি মনে আছে। কঠিন থেকে তরলে গেল সেই পদ্ধতিকে কি বলা হয়? কঠিন থেকে তরল গেলে পদ্ধতি গলন বলা হয়, গলন বলা হয়, গলন। আর তরল থেকে কঠিনে গেলে কঠিনীভবন। কঠিনীভবন, কঠিনীভবন। আর তরল থেকে বাষ্পে গেলে বাষ্পে গেলে কি হবে? বাষ্পে গেলে কি হবে? বাষ্পীভবন, বাষ্পীভবন। বাষ্প থেকে তরলে গেলে ঘনীভবন কি? ঘনীভবন। আর কঠিন থেকে সরাসরি বাষ্পে গেলে ঊর্ধ্বপাতন। চলো পরে দেখো সবগুলো অপশনই আছে। আর এই যে হিমায়নটা কোনটা, বরফ জমাটাকে বলে। ঠিক আছে, বরফ হয়ে যাবে। তাহলে এটা গেল, এটা গেল, এটাকে আর কি কোশ্চেন বলে আমাকে আছে, এগুলো বায়োলজির কোশ্চেন গুলো। আচ্ছা, কার্য সম্পর্কে কি ধারণা যাওয়া যায়? কার্য হচ্ছে বলের জন্য কার্য একটি অভিমুখ, কার্য সবসময় একটা অভিমুখ দিয়ে নির্দেশ করছে, তাই না? কোনটি মিথ্যা বলেছে? দেখো, কার্য হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সবই হতে পারে, এটা তো সঠিক। কারণ তুমি যখন একটা বল যখন নিচের দিকে পড়ছে তখন পজিটিভ কার্য, যখন বস্তুটাকে উপরের দিকে ছুটাবে তখন নেগেটিভ কার্য হয়ে যাবে, কারণ তার অভিকর্ষের বিপরীতে যাচ্ছে বলটা। আর সরণ যদি শূন্য হয় সেটা হলো কার্যের একক, এবং শক্তির একক এটাও একই। কার্য একটি রূপান্তরিত শক্তি, এটাও একই। তাহলে অভিমুখ নিরপেক্ষ রাশি, এটা ভুল। এই জন্য কোনটি মিথ্যা বলেছে। চলো নেক্সট। এই আন্দোলনগুলো মনে আছে কারো? চিপকো আন্দোলনে একজন নেতার নাম বলতে পারবে কেউ? চিপকো আন্দোলন, সুন্দরলাল বহুগুণা কোন নেতার সঙ্গে, কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? সে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন কি? আর হচ্ছে যে তার নামগুলো ছিল কি কি বলে না, নামগুলো ইভিএস এর নোটটাতে ছিল তো, তাই মানে এটা মনে নেই যখন আর করলাম না। আর একটা সেট হয়ে যাবে আশা করছি তো ভাই। তোমরা কিন্তু সামিট থেকে কোশ্চেন পড়ে যাও, কোপ 30, ঠিক আছে, তারপরে ধরো ব্রিক্স, তারপরে যা যা সামিট গুলো হয়, এফেক্ট, হ্যাঁ, সবগুলো সবগুলো থেকে পড়ে যাও। ওইগুলো থেকে প্রত্যেকটা সেটে একটা করে কোশ্চেন আছে দেখুন।
চলো এটা করা যাক। কোথায় গেল? একটি তীব্র অ্যাসিড একটি তীব্র ক্ষারের মধ্যে কি হবে? লবণ আর জল হবে উৎপন্ন। এটা একদম সঠিক। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের মধ্যে পশম বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। এটা একদম বেসিক জিনিস, এটা তোমাকে মনে রাখতে হবে। ওজোন গঠনের ক্ষেত্রে ওজোন মানে O3, তার মানে কি থাকবে? অক্সিজেন, তাই না? কোন উচ্চ শক্তি সম্পন্ন অতিবেগুনি দ্বারা বিভক্ত হয়? কোন অণুগুলি? অক্সিজেন ভাঙবে। মানে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় জানো তোমরা? কেউ বলতে পারবে সংক্ষেপে যে ওজোন স্তরটা কিভাবে সৃষ্টি হয়? মানে আমাদের যে ওজোন লেয়ার আছে না, ওজোন লেয়ারটা কিভাবে সৃষ্টি হচ্ছে কেউ বলতে পারবে? চলো আমি বলে দিচ্ছি। দেখো, আমি বললাম প্রথমে আমাদের বায়ুর অক্সিজেন আছে, বায়ুতে সূর্য থেকে আসে ইউভি রশ্মি, কি রশ্মি? আলট্রাভায়োলেট, অতিবেগুনি রশ্মি। এ কি করবে? অক্সিজেন পরমাণুকে দুটো, অক্সিজেন অণুকে দুটো অক্সিজেন পরমাণুতে ভাগ করবে, ঠিক আছে? এবারে কি করবে? আবার আরো যে এই যে অক্সিজেন পরমাণুগুলো ছিল, ঠিক আছে, অক্সিজেন পরমাণুগুলো ছিল, এই অক্সিজেন পরমাণুটা আবার O2 সঙ্গে যুক্ত হয়ে যাবে। মানে বাকি যে অক্সিজেন গ্যাসগুলো আছে সবগুলো তো আর বিয়োজিত হচ্ছে না, সেখান থেকে তৈরি হয়ে যাবে O3, মানে ওজোন গ্যাস। কি বললাম তাহলে? প্রথম, বায়ুর যে অক্সিজেন অণু, এটা অক্সিজেন অণু হয়েছে আলট্রাভায়োলেট রে দ্বারা বিভক্ত। আবার সবগুলো নয়, সম্ভবত 200 ন্যানোমিটারের কম যারা, 200 ন্যানোমিটারের কম যারা, যাদের মানে এটা তরঙ্গ দৈর্ঘ্যটা 200 ন্যানোমিটারের কম, তাদের দ্বারা বিভাজিত হবে। সব অতিবেগুনি রশ্মি দ্বারা হবে না। কিন্তু কি করবে? অতিবেগুনি রশ্মি যা পড়লো অক্সিজেন অণুর উপর, সে কি করলো? দুটোকে অক্সিজেন পরমাণুতে ভেঙে দেবে। আবার একটা অক্সিজেন পরমাণু সে কি করবে? আরো একটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাস সৃষ্টি করবে। আবার কি পরের প্রক্রিয়ায় কি হবে? আবার ওজোন O3টা, ধরো তার মানে কি হতো? যে কোনো অক্সিজেনই থাকতো না, কারণ সবই ওজোন হয়ে যেত। ওই যদি অক্সিজেনটাকে ভেঙে অক্সিজেন পরমাণু হলো, অক্সিজেন পরমাণু আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ওজোন স্তর সৃষ্টি করলো, তাহলে শুধু ওজনই হয়ে যেত, অক্সিজেন আর তাহলে বাড়তি থাকতো না। কিন্তু ঠিক তার পরবর্তীতে আবার এই যে ওজোন অণুগুলো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে যার এটা 300 ন্যানোমিটার, মানে একটু বেশি। আবার ইউভি রশ্মি এর উপরে পড়বে, সেখান থেকে আবার অক্সিজেন অন্য একটা আর অক্সিজেন পরমাণুতে ঠিক সেম প্রসেসে আবার চলতে থাকবে। আবার এই অক্সিজেন পরমাণু ভাঙবে অক্সিজেন দুটোতে, আবার এই অক্সিজেন একটা সঙ্গে যুক্ত হবে, সেই জন্য ওজোন লেয়ার তৈরি হচ্ছে। আর তোমার অক্সিজেনের ভারসাম্যটাও বজায় থাকছে। কিন্তু ঘটনা হলো এখন কি হচ্ছে বলো দেখি, যেহেতু আমাদের ক্লোরিন, মানে হচ্ছে যে ধরো জেট বিমান চলে না, জেট বিমান থেকে সিএফসির বলতে পারো, বা যে ফ্রিজে থাকে ক্লোরোফ্লোরোকার্বন, যেগুলো সিএফসির ক্লোরিন পরমাণু কি করে জানো তো? অক্সিজেন এই যে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে, ওজনের সঙ্গে বিক্রিয়া ক্লোরাইড অক্সাইড আর অক্সিজেন এতে ভেদ করে দেয়, মানে সে ওজনটাকে ভাঙতে শুরু করছে। সেই জন্য দেখবে পড়েছে তোমরা কোথাও না কোথাও যে ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। কোন গ্যাসের জন্য? না ক্লোরিন গ্যাসের জন্য, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে এখান থেকে মনে রাখার উপর কোনটা কোনটা পয়েন্ট থাকছে, যে ওজনটা ভেঙে অক্সিজেনে পরিণত হচ্ছে, অক্সিজেনে, আর কোন রশ্মি দ্বারা? ইউভি রশ্মি দ্বারা। আর একটা যে এই ওজোন স্তর ক্ষয় করছে কোন গ্যাস? ক্লোরিন গ্যাস, ঠিক আছে? ক্লোরিন, এটা মনে রাখবেন। ওইখানে নাইট্রোজেন হতে পারে, নাইট্রোজেনও হতে পারে, নাইট্রোজেনও ওজোন স্তর ক্ষয়ের জন্য অনেকটা দায়ী। মানে নাইট্রোজেন অক্সাইড সে যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড, মানে ওজনকে ভেঙে সে আলাদা করে দেয়। মানে নাইট্রিক অক্সাইড, এটা শুধু ভুল বললাম, নাইট্রিক অক্সাইড। নেক্সট, একটি কুলি 25 কেজি ভরে একটি লাগেজকে ভূমি থেকে এত মিটার উচ্চতায় তুললেন, কৃতকার্য কত হবে? কার্য সমান কি জানো তোমরা? কার্য সমান কি জানো? বল ইনটু সরণ। আবার বল সমান কি জানো? না স্যার, ভর ইনটু ত্বরণ ইনটু সরণ। তাহলে ভর কত দেওয়া আছে? 25 কেজি। ত্বরণ কত? এখানে অভিকর্ষজ ত্বরণ জি লাগবে। আর কতটা তুলেছে? 2। এই যে 2 মিটার উচ্চতায় তুলেছে। কার্য সমান বল ইনটু সরণ। বল সমান কি জানো? ভর ইনটু ত্বরণ। আর সরণটা যেমন সরণ আছে। তাহলে ভর কোনটা? এই যেটা এম, 225 কেজি। ত্বরণ কি? এই যে জি, অভিকর্ষজ ত্বরণ 10। আর তাহলে গুণ করলে কত হবে? 25 × 50।
ঠিক আছে। তারপরে এই যেটা দেখো, দর্পণ সংক্রান্ত অঙ্ক সমাধানের জন্য দূরত্বগুলোর সংখ্যা মান কিভাবে করা হয়। এই যে নতুন কার্তেজীয় প্লাস মাইনাস যেটা দিয়ে বললাম। আচ্ছা, এবার এটা কোনটা কত দাগের কোশ্চেন? এটা কোশ্চেন কি কেটে দিয়েছে পুরোটা। ধ্রুবক রোধযুক্ত একটি রোধকের ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণ। আচ্ছা, জুলের সূত্র বলতে পারবে? উৎপন্ন তাপের পরিমাণ জুলের সূত্র। জুল কার কার সঙ্গে সমানুপাতিক হয়? আই এর সঙ্গে সমানুপাতিক, আর স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, আর টি এর সঙ্গে সমানুপাতিক। লেখা রাখো যে তড়িতের পরে উৎপন্ন তাপ, তড়িতের ফলে মানে এটাকে উৎপন্ন তাপ বা জুলেরও সূত্র বলা হয়। জুলের তিনটি সূত্র। তড়িতের ফলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক যখন আর আর টি স্থির, রোধের সঙ্গে সমানুপাতিক যখন আই আর টি স্থির, সময়ের সঙ্গে সমানুপাতিক, যেটা প্রবাহ মাত্রা, এটা রোধ, এটা সময়, সময়ের সঙ্গে সমানুপাতিক যখন আই আর আর। তাহলে তোমাকে কি বলেছে যে উৎপন্ন তাপ কার সঙ্গে সমানুপাতিক? ঘনত্ব নয়, রোধকের মধ্যে তড়িতের কি বলেছে, রোধকের ক্ষেত্রে উৎপন্ন তাপের মান নিয়মিত কোণটির মধ্যে। তাহলে রোধকের মধ্যে দিয়ে না প্রবাহিত তড়িৎ, তড়িৎ প্রবাহ মাত্রা যদি বলতে থাকে, রোধকের মধ্যে যে প্রবাহিত তড়িতের বর্গ আই স্কয়ার, সরি ভুল লিখেছি, আই স্কয়ার আর, আই স্কয়ার আর, মানে এই সমান হয় আই স্কয়ার আর টি বাই জে, যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক কল্যাণ। যান্ত্রিক কল্যাণ ধ্রুবক, ঠিক আছে। ভুল লিখেছিলাম, আই স্কয়ার আর টি, যে প্রবাহের তড়িতের সঙ্গে নয়, মানে আই এর সঙ্গে নয়, তাহলে তড়িতের বর্গের সঙ্গে আই স্কয়ার, ঠিক আছে। রোধকের দৈর্ঘ্যের সঙ্গে নয়, রোধের সঙ্গে, আর এর সঙ্গে। এটা ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। এই সোডিয়াম ক্লোরাইডে ধরো NaCl এ তোমাকে এক অণু Na, এক অণু Cl আছে, তাই না? তাহলে এটার আণবিক ভর কি করব না, ক্লোরিন আর এর আর পারমাণবিক ভর ব্যবহার করে যোগ করব। এইটা দেখো খুব ইম্পর্টেন্ট 13 দাগের কোশ্চেনটা। বলছে এল দৈর্ঘ্য, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ই রোধের ক্ষেত্রে, না রো রোধাঙ্কের ক্ষেত্রে, রো রোধাঙ্ক বিশিষ্ট একটি তারের রোধ যদি আর হয়, তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 3 গুণ করা হয়, রোধ কত হবে? দেখো, পরিবাহীতে রোধ আর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, বুঝছে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে ফর্মুলা হয় আর সমান রো এল বাই এ। রোটা হচ্ছে এই যে রোধাঙ্ক, মানে ধ্রুবক রাশি, তাই না? তাহলে বলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে 3 গুণ করে দেওয়া হবে, তাহলে নতুন রোধ কত হবে? তাহলে ধরো আরটা তো এটা হলো, দ্বিতীয় ক্ষেত্রে যদি তারটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3 গুণ করা হলো, দৈর্ঘ্যটা এলই রয়েছে, রোটা রো থাকলো, দৈর্ঘ্যটা এটা হলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমি 3 গুণ করে দিলাম, মানে 3a হয়ে গেল। এটাকে ধরো R1, এটা R2, নতুনটা তৈরি হলো। কি বললাম প্রথমে, যে তড়িতের রোধ কার কার সঙ্গে সমানুপাতিক? দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, পরিবাহীর প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ, ধ্রুবক রাশি দিয়ে গুণ করলে। তাহলে এখানে বলেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে যদি 3 গুণ করা হয়, তাহলে 3a হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, তাহলে 3 গুণ করলে তাহলে আর এটা পড়ে থাকছে কোনটা, রো এল বাই এ ইন্টু 1/3, R2 সমান, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে রোধটা আর ধরেছে, আমি এটাকে আরই করে দিই, R1 না করে। তাহলে এই জায়গাটা যদি আর বসাই,
এটাকে R1টা সমান আরই ধরে দেবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আর লিখবো, এটা 1/3 লিখবো, তাহলে R/3 হবে। নতুন রোধটা কত হবে? R/3। তো এত না করে তুমি করতে পারো, এই যে যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই নতুন রোধকে 3 গুণ করলে এটা উল্টে যাবে, 1/3 গুণ হয়ে যাবে। আর এটা ম্যাথ করে দেখিয়ে দিলাম। এই দেখো মহাকর্ষ থেকে অনেক কোশ্চেন দিচ্ছে, একক থেকে কোনটি ওজনের একক। চলো আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার আমরা আরো 3টা সেট এরকম আলোচনা করব, কিন্তু যদি রিপিট আসে তোমরা কিন্তু বকুনি খাবে আবার, সেই জন্য ফর্মুলাগুলো সব মুখস্থ করে রেডি করে রাখ। আর যার যারা বলছিলাম প্রবলেম যে হচ্ছে, হ্যাঁ বলো। যে 3টে সেট করাবেন সেটা আগে থেকে দিলে ভালো হতো, যদি পারতাম করে রাখতাম আর কি। আচ্ছা তাহলে কারণ ওরকম এই যে সেটটা করলাম তার এটা আগের কত তিনটে পর্যন্ত চারটে করেছেন? 3টে করে রাখবেন। পেজ নাম্বার হচ্ছে 1596 করেছি, মানে এইটা মনে রাখবে, এই যেটা কোথায় গেল এই যেটা, এই যে এইটা মনে রাখবে, এই যে ডেটটা মনে রাখবে, 10/2/2026 9 AM পর্যন্ত, মানে শেষের 3টা হলো, তাই না? 10/2/2026 9 AM। এই যে 10/2/2026 9 AM, মানে 94 95 96 হবে। তোমরা তাহলে এইখান থেকে করে রাখবে 91 92 93 পর্যন্ত, ঠিক আছে? এই যে 91 92 93 পরের দিন যদি পারো ম্যাথটাও করে রাখবে, রিজনিংটা করে, মানে ফুল করে রাখবে, ফুল একটা, ঠিক আছে? চলো তাহলে প্রথম আজকে এই থেকে পর্যন্ত করছিলাম তো, রাখো। ফুলই করছি। এবারে যেগুলো পাচ্ছি না তুলে রাখলে ভালো হবে, কারণ এখন তুলতে আর সমাধান করতে অনেক দেরি হচ্ছে না। ঠিক আছে, অঙ্কগুলো মোটামুটি করে রাখবে সবই। হ্যাঁ স্যার। চলো এই পর্যন্ত থাকলো, সবার ভালো থাকবে সবাই।